মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে নব চন্দ্রিমা, বিধানসভায় নব তৃণমূল আর চন্দ্রিমার বৈঠক। ঋতব্রতর ঘরে পৌঁছে গেলেন চন্দ্রিমা এবং সেখানেই বৈঠক হলো। তৃণমূলের সব পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা চন্দ্রিমা ভট্টাচার্যের। ভোটে হারার পর রাজ্য সভাপতির পদ দেওয়া হয়েছিল চন্দ্রিমাকে। ব্যাংক অ্যাকাউন্টে সই করার অধিকারও দেওয়া হয়েছিল তাকে। সেই অধিকার তিনি ছাড়লেন, মমতার হাত ছাড়লেন মমতার গুড গার্ল চন্দ্রিমা। তৃণমূলের সব পদ ছেড়েই বিধানসভায় পৌঁছে গেলেন চন্দ্রিমা এবং আগেই নব তৃণমূলে গিয়েছিলেন চন্দ্রিমার ছেলে সৌরভ। এবার বিধানসভায় বিদ্রোহী ব্লকের সঙ্গে বৈঠক করলেন চন্দ্রিমা। আমাদের সঙ্গে সরাসরি সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, ইস্তফা দেওয়ার পর চন্দ্রিমার প্রথম রিয়াকশন, তিনি বললেন যে তিনি তার আনুগত্য প্রশ্নের মুখে তিনি মর্মাহত এবং তারপরে তিনি ইস্তফা দিয়েছেন। একটু বুঝতে চাইব বিষয়টা, কি কারণে তার এই দুঃখ প্রকাশ, কি কারণে মর্মাহত, ঠিক কি ঘটেছিল যে কারণে তিনি ইস্তফা দিলেন বলে বললেন? দেখো, কারণের আগে প্রেক্ষাপটটা বুঝতে হবে এবং যদি তুমি প্রেক্ষাপটে যেতে চাও তাহলে তোমাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য তা অবশ্য 2016 সালের পর থেকেই স্পষ্ট হয়। যদিও তিনি আরও ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালের পর থেকে। তার কারণ, কান পাতলে শোনা যায় তৃণমূল কংগ্রেসের মধ্যে যে চন্দ্রিমা ভট্টাচার্য এতগুলো দপ্তরের মন্ত্রী কিভাবে, তা নিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যেই আলোচনা হয়েছিল 2025-এর শেষ ভাগে এবং 2026-এর শুরুতে। এবং এই নিয়ে তৃণমূল কংগ্রেসের যখন বৈঠক হয় সেই বৈঠকেও কয়েকজন নেতাও তারা প্রশ্নও রেখেছিলেন যে চন্দ্রিমা ভট্টাচার্য এতগুলো দপ্তর কি করে পান। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি 2021 থেকে 2026 পর্যন্ত একাধিক দপ্তরের প্রতিমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে দায়িত্ব পরিচালনা করে গেছেন। কখনো অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পরিচালনা করেছেন, কখনো ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পরিচালনা করেছেন, স্বাস্থ্য দপ্তরেরও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পরিচালনা করেছেন। যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, বিশেষ করে 2021 থেকে 2026 পর্যন্ত এই 5 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে মুখ্যমন্ত্রিত্ব থাকার পাশাপাশি আরও যে দপ্তরগুলি ছিল বেশিরভাগ দপ্তরের ক্ষেত্রেই চন্দ্রিমা ভট্টাচার্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পরিচালনা করেছেন। সে তুমি স্বাস্থ্য দপ্তর বলো, সে তুমি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর বলো, সে তুমি পরিসংখ্যান দপ্তরই বলো। তার কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের দায়িত্ব তার হাতে ছিল, স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব তার হাতে ছিল। এটা আমি বলছি 2021 থেকে 2026 সাল পর্যন্ত। এবং সেই সময় চন্দ্রিমা ভট্টাচার্যও কিন্তু এই দপ্তরগুলির প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পরিচালনা করে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একেবারে সোমরাজ সঙ্গে থাকো, তিনি একাধিক গুরুত্বপূর্ণ পদ তো সামলেছেন অবশ্যই। আজ যখন ইস্তফা দিলেন তারপর তার প্রথম প্রতিক্রিয়া কি বললেন তিনি, একবার শোনাই। লোকে দেখেছে যে আমার অনেক ক্ষমতা আছে, আমার অনেকগুলো দপ্তর, কিন্তু সেই দপ্তরে আমার নিজস্ব মতামত নিয়ে আমার দপ্তর কতটা চালাবার ক্ষমতা ছিল সেটা নিশ্চয়ই আমাদের শ্রদ্ধেয়া মমতা ব্যানার্জি তিনি নিজেও জানেন এবং এটা আমার বলার দরকার নেই। কুণাল বাবু কি বলছেন সেটা নিয়ে আমার মতামত প্রকাশের কোনো জায়গা নেই। আমাদের সঙ্গে সরাসরি সোমরাজ রয়েছেন, সোমরাজের সঙ্গে আরো একবার কথা বলবো। সোমরাজ, যদি আমরা একটু পেছনে ফিরে যাই, রাজ্যে যখন পালাবদল হলো, যখন তৃণমূলের ভরাডুবি হলো, তারপর তো দেখা গেল যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাদের সবসময় দেখা যেত, প্রিয়, ববি, অরূপ, সুদীপ, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করলেন। এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় যতবার তার ঘর গোছানোর চেষ্টা করছেন, যতবার নিজের লোকেদের দায়িত্ব দিচ্ছেন, তারাই ইস্তফা দিয়েছেন। যেমন জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে আরো একাধিক নাম সেখানে রয়েছে। এবার তারই নতুন সংযোজন হলেন চন্দ্রিমা ভট্টাচার্য। দেখো, চন্দ্রিমা ভট্টাচার্য কখন কালীঘাট তৃণমূল ছাড়লেন তার সময়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর এই সময়টাকে যদি বলা হয় তাহলে সেটা দেখতেই হবে যখন নির্বাচন কমিশন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের থেকে চিঠির উত্তরে চাইল। কোন চিঠির উত্তর? এই মমতা বন্দ্যোপাধ্যায় 15ই জুন এবং 22শে জুন যে দুটি চিঠির কপি পাঠিয়েছেন নির্বাচন কমিশনকে। তুমি যদি
মমতা বন্দ্যোপাধ্যায় যে চিঠি 22শে জুন পাঠিয়েছে সেটা যদি তুমি লক্ষ্য রাখো, সেখানে অ্যানেক্সার 2-তে লেখা রয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি স্টেট প্রেসিডেন্ট, পাশাপাশি মেম্বার, এটা কিন্তু উল্লেখ করা হয়েছে। এবারে এই সময়টা কেন গুরুত্বপূর্ণ বলছি, তার কারণ এবার ঋতব্রত শিবির অর্থাৎ নব তৃণমূল তাদের কাছে নির্বাচন কমিশনকে চিঠির উত্তর দেওয়া আরও সহজ হয়ে গেল। তার কারণ নির্বাচন কমিশন 6 জুলাইয়ের মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো চিঠির উত্তর চেয়েছে। আর এবার ঋতব্রত শিবির উল্লেখ করবে যে এই যে তৃণমূল কংগ্রেসের যে অল ইন্ডিয়া ওয়ার্কিং কমিটি বলা হচ্ছে সেখানে তো চন্দ্রিমা ভট্টাচার্যই নেই, তাহলে এই ওয়ার্কিং কমিটি কতটা যুক্তিযুক্ত। তাই প্রেক্ষাপটটা অর্থাৎ সময়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ চন্দ্রিমা ভট্টাচার্যের কালীঘাট তৃণমূল থেকে সরে দাঁড়ানো, অন্তত রাজনৈতিক মহল তেমনটাই বলছে। হ্যাঁ, তুমি এটা ঠিকই বলছিলে যে চন্দ্রিমা ভট্টাচার্য যখন আমরা দেখলাম রাজ্যে পালাবদল হলো এবং পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায় যখন কালীঘাটে বৈঠক ডেকেছিলেন, প্রথম বৈঠকটি ডেকেছিলেন, তখন আমরা দেখেছিলাম প্রথম সারিতে চন্দ্রিমা ভট্টাচার্য বসেছিলেন। তারপরে আমরা কি দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম মাঠে নামলেন ফের হকার ইস্যুতে, তখন চন্দ্রিমা ভট্টাচার্য ছিলেন। তিনি আবার আরেকদিন ধর্মতলায় তিনি যখন আবারও হকার ইস্যুতেই আবার তিনি যখন সভা করলেন বা তিনি যখন মিছিল করলেন, তখন আমরা কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্যকে দেখলাম প্রথম সারিতে। সেই সময় কিন্তু যারা কালীঘাট তৃণমূলে ছিল তাদের মধ্যে থেকে অনেকেই বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছিল, কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য তখনও পর্যন্ত কালীঘাট তৃণমূলে ছিল। তাই এবারে চন্দ্রিমা ভট্টাচার্যের সরে যাওয়াটা কালীঘাট তৃণমূল থেকে ঋতব্রত শিবিরে সময়টা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ যে সময় ঋতব্রত শিবিরকে বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তার উত্তর দিতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে। কোন উত্তর দিতে হবে? যে মমতা বন্দ্যোপাধ্যায় যে চিঠিগুলি দিয়েছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে। কি কারণে তার সমস্ত পদ থেকে ইস্তফা, কি বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য, শোনাবো। আমি কারুর দোষ দেখি না, আমি এত বড় লিডার নই যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ দেখব। উনি আমায় বলেছেন, আমার দুঃখ লেগেছে যে আমার বিশ্বাসযোগ্যতা, আপনারা জানেন এখানে যে আমার আনুগত্য কি, আমার বিশ্বাসযোগ্যতা কি, এমন কি আপনাদের সাথে আমি রূঢ় ব্যবহার করেছি। আমি স্বীকার করছি যে আমি বলবো না মন্ত্রগুপ্তি আছে অথবা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া বলবো না, এটা আপনারাও সবাই জানেন। আমি রূঢ় ব্যবহার করেছি, সেইখানে দাঁড়িয়ে আমার দুঃখ লেগেছে। হয়তো ব্যর্থতাটা আমারই, হয়তো ক্ষোভ মানুষের থাকতে পারে কিছুতে, কিন্তু সেগুলো কি করে প্রশমিত করতে হয়, এই সময়ের সাথে সাথে কিভাবে চলতে হয়, সেটা তো নিশ্চয়ই অভিজ্ঞতার ফলে আমাদের হয়ে থাকে। বিশ্বাসযোগ্যতাটা যখন প্রশ্নের মুখে থেকে যায় না, তখন সেখানে থাকা উচিত নয় বলে মনে হয়েছে, তাই পদত্যাগ। তৃণমূলের সব পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। কি পদ ছাড়লেন? তৃণমূলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে শোয়ের অধিকার দেওয়া হয়েছিল তাকে, সেই অধিকারও তিনি ত্যাগ করলেন এবং তারই পাশাপাশি নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধি আর নয়। তৃণমূলের সব পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। ভোটে হারার পর রাজ্য সভাপতি করা হয় চন্দ্রিমাকে। তৃণমূলের রাজ্য সভাপতির সেই পদ ছাড়লেন চন্দ্রিমা। তারই পাশাপাশি তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে শোয়ের অধিকার তাকে দেওয়া হয়েছিল, এবার সেই শোয়ের অধিকার তিনি ত্যাগ করলেন এবং তারই সঙ্গে নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধি আর নয়, সেই পদও তিনি ত্যাগ করেছেন। প্রশ্ন আনুগত্যে, তৃণমূল আস্থা হারানোয় পদ থেকে ইস্তফা। পদ ছাড়ার পর প্রথম প্রতিক্রিয়া দিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। কি বলেছিলেন শুনুন। আমার আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে বলে আমার মনে হয়েছে সেটা হয়তো আমার ব্যর্থতা, তাই এই
আর দিদি আপনি চিঠিতে ফর্মার চিফ মিনিস্টার উল্লেখ করে একটা চিঠিটা দিয়েছেন। হ্যাঁ, তো ফর্মার চিফ মিনিস্টারই তো বলবো, তাই উল্লেখ করেছি। আপনি দিদি অনেক পুরনো দিনের সৈনিক, একাধিক দায়িত্ব সামলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমের হয়ে, মানে আজকে এই পরিস্থিতিটা কেন আসতে হলো? আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে থাকলে আর তারপরে বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্নের মুখে থাকলে আর কিছু বাঁচে না। আপনি কি অন্য কোনো সিদ্ধান্ত নেবেন, মানে অন্য কোনো শিবির বা শিবিরে? কালের যাত্রায় সবাইকে পা মেলাতে হয়, আমাকেও মেলাতে হবে। আপনি দেখুন, I don't know what is rebel and what is original. I do not know. I've not spoken about that. যদি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি আপনাকে আবার ফোন করেন, তাহলে কি আপনি আবার ফিরবেন? সিদ্ধান্ত বদল করবেন? যদির ফদির কথা বলে লাভ নেই এখন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। মমতার গুড গার্ল হিসেবেই তিনি পরিচিত ছিলেন। এবার সেই গুড গার্লই মমতার হাত ছাড়লেন। আমাদের সঙ্গে সরাসরি সোমরাজ রয়েছেন প্রতিনিধি, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজের সঙ্গে যোগাযোগ করব পরবর্তী। তবে এই মুহূর্তে জানাই আপনাদের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুড গার্ল চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন। মমতার হাত ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূলের সব পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা চন্দ্রিমা ভট্টাচার্যের। ভোটে হারার পর রাজ্য সভাপতি করা হয় চন্দ্রিমাকে, ব্যাংক অ্যাকাউন্টে সই করার অধিকার দেওয়া হয়। সেই সমস্ত অধিকার পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। আমাদের সঙ্গে আবির রয়েছেন প্রতিনিধি। আবির, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের গুড গার্ল চন্দ্রিমা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা কাছের ছিলেন তিনি? এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, যে কারণে সাংগঠনিক থেকে শুরু করে প্রশাসনিক বিভিন্ন যে গুরু দায়িত্ব তার সমস্ত কিছু চন্দ্রিমা ভট্টাচার্যের প্রতি দিয়েছিলেন, ব্যস্ত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তুমি জানো যে একটা সময় 2021-এর পর একের পর এক যখন মন্ত্রিসভার দায়িত্ব, মন্ত্রিত্ব দফতরের দায়িত্ব চন্দ্রিমা ভট্টাচার্য পেয়েছেন, তখন বারবার ধরে তার দলেরই একাধিক সহকর্মীরা মজা করে বলতেন যে চন্দ্রিমা ভট্টাচার্য এতটাই গুড গার্ল যে সবকিছুই চন্দ্রিমা ভট্টাচার্যের জন্য এবং বাকিদের জন্য কোনো কিছুই নেই। মন্ত্রিত্বের পাশাপাশি তুমি দেখেছো যে সাংগঠনিক ক্ষেত্রে তাকে বিভিন্ন গুরু দায়িত্ব দিয়েছেন। তিনি দলের কোর কমিটিতে ছিলেন, তিনি দলের যে জাতীয় কর্মসমিতি তার মধ্যে তিনি সদস্য ছিলেন, দলের তিনি মহিলা সংগঠনের তিনি আলাদা করে দায়িত্ব সামলাতেন এবং মহিলা সংগঠনের দায়িত্ব সামলানোর ক্ষেত্রে আগে যারা আলাদা করেছিল তাদেরকে বাদ দিয়ে চন্দ্রিমা ভট্টাচার্যকে তাতে সংযুক্ত করা হয়েছিল। এই যাবতীয় বিষয় তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দেওয়া হয়েছিল। কিন্তু সমস্ত কিছুই আজকে চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে তিনি তার আনুগত্য প্রমাণ করতে পারেননি, তার আনুগত্য নিয়ে প্রশ্ন উঠেছে, তিনি সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করলেন। আমি এখানে একটু বুঝতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের এবং এই ভরাডুবির মধ্যেও তাকে দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেও আনুগত্য নিয়ে প্রশ্ন উঠছে। চন্দ্রিমা তিনি বলছেন তিনি মর্মাহত, তিনি দুঃখ পেয়েছেন। কোন ঘটনা, এর পেছনের ব্যাকগ্রাউন্ডটা পরিপ্রেক্ষিতটা একবার তোমার থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবো। দেখো, দুটো ঘটনার কথা মনে করা হচ্ছে এর পেছনে রয়েছে। প্রথম যে ঘটনার কথা মনে করা হচ্ছে সেটা হচ্ছে যে যখন চন্দ্রিমা ভট্টাচার্য ছেলে আমরা দেখেছি হচ্ছে সৌরভ বসু, তিনি গত 22শে জুন এবং গত শনিবার তিনি যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ডাকা বৈঠকের মধ্যে হাজির হয়েছিলেন, তখনই প্রশ্ন উঠেছিল যে তার মা কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি এবং তারাই নিজেদেরকে তৃণমূল কংগ্রেস আসল বলে দাবি করছে, এক্ষেত্রে দু ধরনের নীতি কিভাবে হতে পারে। যদিও সেক্ষেত্রে তাদের তরফ থেকে যুক্তি দিয়ে বলা হয়েছিল যে সুদীপ বন্দ্যোপাধ্যায় এনসিপিআই তে নাম লিখেছেন, নয়না বন্দ্যোপাধ্যায় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন। দ্বিতীয়ত যে প্রশ্নটা উঠতে শুরু করে সেটা হচ্ছে গতকালের ঘটনার জেরে, এবং গতকালকে কি দেখতে পেলাম যে আমরা নাটকীয় পরিস্থিতি, টান পরিস্থিতি হলো কি মেট্রোপলিটনের সামনে পার্টি অফিসের দখলকে ঘিরে। সেই পার্টি অফিসের দখলের সময় যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা পৌঁছলেন, কেন চন্দ্রিমা ভট্টাচার্য তাদের সঙ্গে কথা বলে এটাকে থেকে তাদেরকে বিরত করার চেষ্টা করলেন না, এবং পরবর্তী সময় যখন কুণাল ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের নেতারা সেখানে গেলেন তখনও কেন রাজ্য সভাপতি সেখানে উপস্থিত থাকলেন না, এই নিয়েও প্রশ্ন ওঠে। সূত্রের খবর এই ঘটনা নিয়ে গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কড়া বার্তা দেওয়া হয় চন্দ্রিমা ভট্টাচার্যকে, এবং তারপরেই আজকে সকালে এই সিদ্ধান্ত, তার বক্তব্য যে তিনি আনুগত্য তিনি দেখাতে পারেননি এবং তার মনে হয়েছে যে জীবন বা রাজনৈতিক পথ অন্যদিকেও চালানো যায়, এবং সে কারণেই কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের সঙ্গ তিনি কার্যত ত্যাগ করলেন। বেশ,
আমি কাকে বাধা দেবো? আমার কাছে আসেইনি তো, ওরা আমার কাছে আসেইনি। আমার কাছে ঢুকলে তবে তো বাধা দেবো যে এই ঘরে ঢুকো না। তা আমি কোথা থেকে বাধা দেবো? কাদের বাধা দেবো? যা যা সিকিউরিটি রাখা, সেগুলো তো ওখানে রাখা থাকে, দলের পক্ষ থেকে রাখা থাকে। তাহলে তাদের বাধা দিলে তো তারাই দেবে। আমার ঘরেই তো ওরা ঢোকেনি, কেউ ঢোকেনি। তার এই ডিসিশনকে স্বাগত জানাই। আমরা 22 তারিখে মিটিং করেছিলাম, NCW ন্যাশনাল ওয়ার্কিং কমিটি ঠিক হয়েছিল, কে চেয়ারপারসন হবে সেটা ঠিক হয়েছিল এবং বাকি পদাধিকার ঠিক হয়েছিল। তারা কিন্তু সবাই সবার জায়গায় অটুট রয়েছে। আর ওইখান থেকে যেই কমিটিগুলো ঘোষণা করা হচ্ছে তাদের মধ্যে একের পর এক তার রেজিগনেশন দিচ্ছে, ওখানে মুষল পর্ব চলছে। আরও ক্রমশ প্রকাশ্য আরও দেখতে পারবেন ভবিষ্যতে। নিশ্চয়ই তিনি ওখানে কাজ করার পরিবেশ পাচ্ছেন না, কাজ করার পরিবেশ তো নেই, গণতান্ত্রিক পদ্ধতিতে তো কাজ হচ্ছে না, এবং হচ্ছে না বলেই একের পর এক তারা রেজিগনেশন দিচ্ছেন। কারুর কারুর মনে হয় যেতে দীর্ঘদিনের সাথী ছিলেন এবং দীর্ঘতম ওনার মন্ত্রিত্বের তালিকাটাও দীর্ঘতম ছিল, তখন অভিমান হয়নি। যতদিন সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে দিচ্ছিলেন তখন অভিমান হয়নি গো। চন্দ্রিমা ভট্টাচার্যের হয়তো ইচ্ছা হয়েছে এখন তিনি তৃণমূল কংগ্রেস ব্র্যাকেটে চটি চাটাদের নেত্রী হয়ে থাকবেন না, তিনি এখন তৃণমূল কংগ্রেস ব্র্যাকেটে বালিশ চাটাদের দলে নাম লেখাবেন। তো সেটা তার অ্যাবসলিউটলি তার প্রেরোগেটিভ। তো এখন চন্দ্রিমা ভট্টাচার্যের যেই দিকে যেতে ইচ্ছা হচ্ছে তিনি যান, কোনো অসুবিধা নেই। তো চন্দ্রিমা ভট্টাচার্য আস্থাভাজন, চন্দ্রিমা জীবনে অনেকের আস্থাভাজন থেকেছে। ডক্টর দেবী পাল থেকে শুরু করে সোমেন মিত্র থেকে শুরু করে পরপর অনেকের আস্থাভাজন হওয়ার পরে তারপরে এরা একজন আস্থাভাজনের উপর নির্ভরশীল নয়। তো মমতা ব্যানার্জি মহাশয়া চন্দ্রিমা ম্যামকে তো অর্থমন্ত্রী বানিয়েছিলেন। ওই সময় ওই ভারতবর্ষের কোন অঙ্গরাজ্যে মহিলা অর্থমন্ত্রী ছিল? অর্থনীতিবিদ না হওয়ার পরে অর্থমন্ত্রী বানিয়েছিলেন। তখন মমতা ব্যানার্জি মানে একদম মা, মানে অদ্বিতীয় আর কেউ হতে পারে না। যেই মমতা ব্যানার্জি ক্ষমতা থেকে চলে গেলেন, এখন মমতা ব্যানার্জি খারাপ, চলে গেলে মমতা ব্যানার্জিকে ছাড়তে হবে। আদর্শের বিচ্যুতি এইগুলো হলে কি হবে, যে আগামী দিনে যা ইয়াং জেনারেশন রাজনীতি থেকে দূরে চলে যাবে। বলবেই তো রাজনীতি করা মানে চিটিংবাজি হবে, মানুষকে ভুল বোঝানো হবে, সুযোগ সন্ধানী হবে। রাজনীতি মানে যে মানুষের সেবা করা, রাষ্ট্রের সেবা করা, জনগণের সেবা করা, তার আর সঙ্গটা কোথায় থাকলো? এখন রাজনীতি মানে করে কামিয়ে খাও, দল চেঞ্জ হবে, অন্য দলে লাভ মরো, নাহলে ভালো দলে, আর দলের মধ্যে ভাগ করে দাও, ভালো আর খারাপ ভালোর দিকে চলে যা। নব তৃণমূলে যোগে চন্দ্রিমাকে বিশ্বাসঘাতক তোপ কুণালের। মমতার পরম্পরায় রক্ষা যোগ্য ছাত্রী চন্দ্রিমার, কটাক্ষ করেছেন রুদ্রনীল। বিশ্বাসঘাতক শিবিরে কেউ তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, নাম লেখাবেন, আমি সকলকে বিশ্বাসঘাতক বলছি না। 7-8 জন যারা অর্গানাইজ করছেন গোটা বিষয়টা ব্যক্তি স্বার্থে, জনগণের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন দীর্ঘতম যে মন্ত্রীর দপ্তরের তালিকা ছিল তার নাম চন্দ্রিমা ভট্টাচার্য। তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি, তখন অভিমান হয়নি। আজকে মমতাদি ক্ষমতায় নেই, ওনাদের মনে হচ্ছে অন্যদিকে যাই। যদি এতগুলো দপ্তর নিতে ওনার খারাপ লেগে থাকে, আজকে যেন অনেক ছাড়লেন, তো সেদিন ছাড়েননি কেন? সাধারণভাবে অর্থমন্ত্রীরা বাজেট পেশ করার সময় আরো অনেকের সাহায্য নেন, কারণ বাজেট পেশটা কিন্তু একটা অত্যন্ত বিশেষজ্ঞদের ব্যাপার। কিন্তু জানতেন না, জানি না, বই পাইনি, তা সেদিনকে বলেননি কেন? পড়লেন কেন? উনি তো বলতে পারতেন আমি এটা জানি না, আমি পড়বো না। তো মমতা বন্দ্যোপাধ্যায় শেখানো সিলেবাসেই চলছেন। তার যদি রাজনৈতিক ইতিহাস কেউ অনুধাবন করেন, দেখা যাবে যে তিনি যাদের নিয়ে নিজের পরিচয়, পরিচিতি এবং অস্তিত্ব বানিয়েছিলেন, তার পর মুহূর্তেই তাদেরকে অস্বীকার করেছেন এবং তাদেরকে অপমান করে, তাদেরকে ভুলে গিয়ে তাদের বিরুদ্ধেই নিজে কথা বলেছেন। এ তো মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা ইতিহাস। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য ছাত্রী হিসেবে চন্দ্রিমা দেবী যদি কোনো কাজ করেই থাকেন, তো তাহলে তো পরম্পরা মেনটেন করা। এর মধ্যে খারাপ কেন খুঁজে পাচ্ছেন তৃণমূল দলের কেউ?